দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক, ভোটের আগে পরে ৮ দিন রাখার প্রস্তাব। এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবির প্রতি সমর্থন বিএনপির, ক্ষমতায় গেলে পূরণের আশ্বাস। ট্রাইব্যুনাল আইনে সীমাবদ্ধতা রয়েছে, বিচার প্রশ্নবিদ্ধ হবে, দাবি রাষ্ট্রনিযুক্ত আসামির আইনজীবীর। বিশ্বে সরকারি পরিসংখ্যান তৈরিতে সংযুক্ত এআই, বাংলাদেশে এখনও ৬০% কাগজ ভিত্তিক। এবারে পুরো আয়োজন। ভোটের আগে ও পরে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ৮ দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখার চিন্তা করছে নির্বাচন কমিশন। সোমবার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এমন প্রস্তাব আসার পর তা বিবেচনা করছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানিয়েছেন, এআই এর অপব্যবহার রোধে বিশেষ পরিকল্পনা গ্রহণ করবে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে আয়োজন করার লক্ষ্যে সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে সংলাপ করে নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব, ৩ বাহিনীর প্রধানের প্রতিনিধি, আইজিপি, বিজিবির ডিজি, আনসার ও ভিডিপির ডিজি, এনটিএমসির ডিজি, এনএসআই ও ডিজিএফআই এর ডিজি সহ আইনশৃঙ্খলা বাহিনীর 18 জন সদস্য বৈঠকে অংশ নেন। পরে ইসি সচিব সাংবাদিকদের জানান, বৈঠকে ভোটের আগে ও পরে অন্তত ৮ দিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রাখার প্রস্তাব এসেছে। নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না, কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করবেন। প্রস্তাব এসছে এটা যেন ৮ দিন করা হয়। নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। 1.5 লক্ষ পুলিশ কর্মী এই ইলেকশনে কাজ করবেন। আনসার ভিডিপির সংখ্যাটা আরো একটু বেশি, প্রায় ক্লোজ টু 5.5 থেকে 6 লক্ষ। তিনি জানান, নির্বাচনের সেনাবাহিনী বর্তমানে যেভাবে মোতায়েন রয়েছে সেভাবেই, অর্থাৎ ইন এইড টু সিভিল পাওয়ারেই থাকবে। তবে নিরাপত্তা পরিকল্পনার অনেক কিছুই বাজেটের উপর নির্ভর করবে। সেনাবাহিনী মাঠ পর্যায়ে তারা কাজ করছেন, ডিপ্লয়মেন্ট আছে ইন এইড টু সিভিল পাওয়ার। তাদের অবস্থানটা কি হবে সেটা আমরা বলেছি যে আমরা নীতিগতভাবে তারা যে অবস্থানে যে যার অবস্থানে আছেন, এইটা যেটা আমরা এমফাসাইজ করেছি যে ইন্টেলিজেন্স শেয়ারিং, যে প্রত্যেকটা অর্গানাইজেশনে তাদের কিছু নিজস্ব ইন্টেলিজেন্স তারা কালেক্ট করে, কিন্তু ইন্টেলিজেন্স শেয়ারিংটা হবে। আরপিওর সাথে সাংঘর্ষিক যেন না হয় সেই জিনিসটা আমরা লক্ষ্য করব। কেউ এখনো পর্যন্ত বাজেটের কথা বলেননি কত টাকা, কিন্তু সবাই বলেছেন বাজেট একটা ফ্যাক্টর। অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো সংহত করার জন্যই আজকের আলোচনা এবং এটা চলমান থাকবে। ইসি সচিব জানান, নির্বাচনে এআই এর অপব্যবহার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বডি অন ক্যামেরা ব্যবহার করবে। এআই এর অপব্যবহারের ক্ষেত্রে এনটিএমসি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানিয়েছেন, নির্বাচন ভালোভাবে করার জন্য যেসব জায়গায় কাজ করা দরকার সরকার ওই সব জায়গায় প্রশিক্ষণ দিচ্ছে। বিগত 3টি নির্বাচনে দায়িত্ব পালনকারীদের এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যথাসম্ভব দায়িত্ব প্রদান করা থেকে বিরত রাখা হবে। গত কয়েকদিনে আগুন লাগার ঘটনা নাশকতা কিনা তা তদন্তের পর জানা যাবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শোনেন, এই যে ট্রেনিং সিস্টেমটা, এটা তো এর আগে কোনো ইলেকশনে তো আমার মনে হয় কোনো প্রশিক্ষণ ছিল না। এবারে সংশয় আছে দেখি তো আমরা এবার প্রশিক্ষণ ব্যবস্থা করতেছি। তারপরে আমরা বলতেছি যে ধরেন যে এর আগে আমরা বলছি যারা যে অনেকগুলি নির্বাচন, গত 3টা নির্বাচন যেটা এই অবৈধ নির্বাচন, ওইগুলিতে যারা পার্টিসিপেট করছে তাদের আমরা যতটা সম্ভব তাকে দূরে রাখার চেষ্টা করব। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী সহ সমমনা 8টি রাজনৈতিক দল। সোমবারের সমাবেশে তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরে গণভোটের দাবি জানিয়েছে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে সোমবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ সমমনা 8টি রাজনৈতিক দল। অনেক রাজনৈতিক দল বলছেন গণভোট। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এতে অংশ নেন দলটির বিভিন্ন ইউনিটের নেতারা। প্রশাসনকে দলীয়করণ বন্ধ করতে হবে, সবার জন্য মাঠ সমতল করে দিতে হবে। গণভোটের মাধ্যমে দাবি আদায় করা ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনে জাতীয় নির্বাচন হতে দেবে না। এখন জাতীয় অপেক্ষায় আছে, জাতীয় নির্বাচনের পর আপনারা জাতীয় দেউলিয়ায় পরিণত হবে। জাতির কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ করে জামায়াত নেতারা বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করার অপচেষ্টা চলছে। কোন সময় জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হয় নাই, এবার কেন একসাথে হওয়ার প্রশ্ন এসেছে? এর প্রধান কারণই হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। একই দাবিতে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে উত্তর গেটে সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে নেতারা বলেন, পুরনো বন্দোবস্তের নির্বাচন দেশকে আগের পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে জনতা তা প্রতিহত করবে। ব্যক্তি বা কোনো দল বা কোনো রাষ্ট্রের ইশারায় বর্তমান সরকার চলছে। স্পষ্ট বলা হয়েছে জুলাই সনদের আইনি ভিত্তিক ঘোষণা আসতে হবে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারী রাজনৈতিক দলগুলো। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। বিভাজন অনৈক্যের রাজনীতি নয়, সবাইকে নিয়ে বিএনপি নতুন বাংলাদেশ গড়তে চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর গুলশানে দীপাবলি উপলক্ষে হিন্দু ধর্মমতের অনুসারীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথাই বলেছেন। বিএনপি মহাসচিব জানান, কিছু মানুষ চেষ্টা করছে ৭১ ও ২৪-এর ঐক্যে ভাঙন ধরাতে, কিন্তু বিএনপি প্রতিশোধ প্রতিহিংসা চায় না। তিনি বলেন, বাইরের কিছু দেশ ও মিডিয়া বাংলাদেশকে নিয়ে সাম্প্রদায়িক নানা মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই ধারণা ভেঙে দিতে চায় বিএনপি। আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেছেন, তারা যেন সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো হয়রানি বা সমস্যার কারণ না হয়। সাম্প্রদায়িক কারণে, জিওপলিটিক্সের কারণে, দেশে দেশে সমস্যার কারণে, জাতির বিভিন্ন সমস্যা, রাজনীতির কূটচক্রের কারণে আমাদের মাঝে অনেক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। ৩ দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বিএনপি। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক কর্মচারীদের সমাবেশে বিএনপি নেতারা বলেছেন, শিক্ষকদের দাবি ন্যায্য। বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়টি বিবেচনা করবে। রোদ বৃষ্টি উপেক্ষা করে ৩ দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীরা। দাবিগুলো হলো বাড়ি ভাড়া মূল বেতনের শতকরা ২০ ভাগ করা, চিকিৎসা ভাতা বাড়িয়ে ১৫০০ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা শতকরা ৭৫ ভাগ নির্ধারণ। আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাড়ি ভাড়া শতকরা ৫ ভাগ অর্থাৎ ন্যূনতম ২০০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অন্য দুটি দাবির বিষয়ে কর্তৃপক্ষ নীরব। সরকারের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে সোমবার ৯ম দিন আন্দোলন অব্যাহত রাখেন শিক্ষক কর্মচারীরা। অনশনের পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে করেন সমাবেশ। আমাদের একটাই দাবি, আমাদের 20% এবং 15% ভাতা আমাদের অতি দ্রুত যেন দিতে পারে। আমরা এটা দিলে পারে আমরা যাতে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারি। এই শিক্ষকদের কত অবহেলা করছে, শিক্ষকদের শার্ট ধরে টানছে, শিক্ষকদের পানি করতেছে, অথচ এই সামনের যে প্রজন্ম এটা কি শিখবে তারা? এই প্রখর রোদ্রে এবং গরমে অতিষ্ঠ বিভিন্ন জন অসুস্থ হয়ে যাচ্ছে, হাসপাতাল ভর্তি হচ্ছে, তারপরও সরকারের ঊর্ধ্বতম মহলে যারা আছে তারা আমাদের ব্যাপারে কর্ণপাত করছে না। দুপুরে সমাবেশে উপস্থিত হন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি শিক্ষক কর্মচারীদের পাশে থাকার কথা জানান। আপনাদের আন্দোলনকে, আপনাদের সম্মানকে আমরা বিএনপি যথেষ্ট মূল্যায়ন করছি, মূল্যায়ন করব এবং আগামী দিনে জাতীয়করণের মধ্য দিয়ে আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই আমরা আপনাদের সঙ্গে থেকেই কাজ করতে চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে বলে জানান এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা।
দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ট্রাইব্যুনালের আইনে অনেক সীমাবদ্ধতা থাকায় আসামিদের বিচার প্রশ্নবিদ্ধ হবে দাবি করেছেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। জুলাই আন্দোলনের মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলায় প্রসিকিউশনের যুক্তি খণ্ডনকালে একথাই বলেছেন এই আইনজীবী। শেখ হাসিনাকে নির্দোষ দাবি করে তাঁর খালাস চান আমির হোসেন। নূর পুলিশের গুলি পিঠে লেগে বুক দিয়ে বেরিয়ে যায়। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগ তুলে ধরে প্রসিকিউশনের টানা 5 দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গত বৃহস্পতিবার। অপরাধের মাত্রা বিবেচনায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেন তারা। সেই সরকার তাদের নিজস্ব লোকদেরকে দিয়ে রাষ্ট্রপক্ষের টানা 5 দিনের যুক্তিতর্ক শেষে সোমবার যুক্তি খণ্ডন করেন আসামি পক্ষের আইনজীবী স্টেট ডিফেন্স আমির হোসেন। ট্রাইব্যুনালের আইনি সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, এই আইনে আসামিদের বিচার প্রশ্নবিদ্ধ হবে। এইরকম একটি আইনে যখন কোনো আসামির বিচার হয় সেই বিচারটা প্রশ্নবিদ্ধ থেকে যায়। একটি বিচারের অর্থ হলো এই যে তাকে সর্বপ্রকারের সুযোগ সুবিধা তাকে দিতে হবে। সেই সব সুযোগ সুবিধা থেকে এই আইনের কারণে বাধাগ্রস্ত হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরপরাধ দাবি করে তার খালাস চান তিনি। আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত, অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ওনারা খালাস পাবেন। প্রসিকিউশন জানায় সংবিধান সংশোধন করে এই আইন তৈরি করা হয়েছে, সেজন্য এই আইনকে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। এই সংবিধানের অধীনে আইনটা তৈরি করা হয়েছে এবং এই আইনে গ্যারান্টি ক্লজ যুক্ত করা হয়েছে সংবিধানে যে আইনকে চ্যালেঞ্জ করা যাবে না এবং এই আইনের অধীনে যারা অভিযুক্ত তারা উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টের রিট পিটিশন দায়েরের ক্ষমতা রাখবে না। এদিন জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার মামলায় 12তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যার অভিযোগে দায়ের করা মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এছাড়া হত্যাসহ গুরুতর অপরাধের অভিযোগে দায়ের করা মামলার প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে বিশেষ একটি কমিটি। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানকালে দেশব্যাপী ছাত্র জনতার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে হত্যার অভিযোগে মোট 837টি মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে 45টি মামলার বিচার কাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। এছাড়া দেশের বিভিন্ন ফৌজদারি আদালতে পুলিশ এরই মধ্যে 19টি হত্যা মামলার চার্জশিট দাখিল করেছে। এসব হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2000 এর 10 ধারার বিধান অনুযায়ী বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। একই সঙ্গে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং মানবাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনগুলো। এই 6টি আন্তর্জাতিক সংস্থা হলো হিউম্যান রাইটস ওয়াচ, সিভিকাস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, ফর্টিফাই রাইটস, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট। সরকারের জন্য সংস্থাগুলো 12টি বিষয়ে নজর দিতে বলেছে। তার মধ্যে রয়েছে সেনা, পুলিশ ও প্রশাসনের জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তা নিশ্চিত করা। একই সঙ্গে চিঠিতে আগের সরকারের সময় সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিচারের উদ্যোগ নিতে বলা হয়েছে। পাশাপাশি নির্বিচারে গ্রেপ্তার এবং আটক অবিলম্বে বন্ধ করার কথা বলেছে এই সংগঠনগুলো। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সরকারি পরিসংখ্যান তৈরির ধরন পাল্টে দিচ্ছে। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রায় 60% তথ্য পুরনো কাগজভিত্তিক পদ্ধতিতেই সংগ্রহ করছে। এ অবস্থায় স্বচ্ছতা ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে তথ্য পরিসংখ্যান প্রকাশ করার তাগিদ দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। সোমবার পরিসংখ্যান দিবসের আলোচনা সভায় এসব কথাই বলা হয়েছে।
সবার জন্য মানসম্পন্ন পরিসংখ্যান এই প্রতিপাদ্যে সোমবার পালিত হল বিশ্ব পরিসংখ্যান দিবস। এ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও পরিকল্পনা কমিশন। এতে আলোচকরা বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে সঠিক তথ্য নিশ্চিত করতে হবে সবার আগে। পরিসংখ্যান ব্যবস্থার আধুনিকায়নের উপর জোর দেন তারা। দক্ষ নিয়ন্ত্রক ও মানসম্পন্ন প্রতিষ্ঠানই কেবল পারে মানসম্পন্ন তথ্য দিতে। ফলে প্রশিক্ষিত জনবল ছাড়া বিবিএস এর পক্ষে সঠিক তথ্য নিশ্চিত করা সম্ভব নয়। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিশ্লেষণের সক্ষমতা বাড়াতে হবে। বিশেষজ্ঞরা বলেন, বাস্তব সময়ের নীতি গঠনে মানসম্পন্ন তথ্যের গুরুত্ব অপরিসীম। পরিসংখ্যানের মান নিশ্চিত করার লক্ষ্যে শক্তিশালী প্রতিষ্ঠান, যোগ্য নেতৃত্ব এবং দক্ষ জনবল প্রয়োজন। হোপফুলি কালেকটিভ মিশন এবং এনগেজমেন্টের মাধ্যমে we will reach that goal sooner than later. কেবল নীতি নির্ধারকদের জন্যই নয়, বেসরকারি খাতের জন্য বিশ্বাসযোগ্য পরিসংখ্যানের গুরুত্বের উপর জোর দেন পরিকল্পনা উপদেষ্টা। বলেন, তথ্যে কোনো গোপনীয়তা থাকা উচিত নয়, তথ্য হতে হবে সঠিক এবং মানসম্পন্ন। একদিকে আমরা আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখবো, অন্যদিকে আমরা আমাদের নিজেদের বাস্তবতা অনুযায়ী আসলে কোন পদ্ধতি অবলম্বন করলে সবচেয়ে ভালো পরিসংখ্যান পাওয়া যাবে সেটার দিকেও নজর রাখতে হয়। 2010 সালের পর থেকে প্রতি 5 বছর পর পালিত হয় বিশ্ব পরিসংখ্যান দিবস। তবে দেশে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয় প্রতি বছর। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে 12,000 কোটি টাকা ক্ষতির ধারণা করছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সোমবার সংবাদ সম্মেলনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বিমা দাবি দ্রুত নিষ্পত্তি করার দাবি জানিয়েছে এই সংগঠনটি। পাশাপাশি ক্ষতি কাটিয়ে উঠতে 24 ঘন্টা কাস্টমস খোলা রাখার আহ্বান জানান ব্যবসায়ীরা। আগুনে শুধু ওষুধ খাতেই ক্ষতি হয়েছে প্রায় 200 কোটি। নানা দুরবস্থার কথা তুলে ধরে ব্যবসায়ীরা বলেছেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বিমা দাবি দ্রুত নিষ্পত্তি করতে হবে। বিমার বাইরে করা পণ্যের ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণ ও সহায়তার নিশ্চয়তা চেয়েছেন এই ব্যবসায়ীরা। প্রাথমিকভাবে আমাদের ধারণা সব মিলিয়ে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলে প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি। আগুনে কার্গো ভিলেজের শীতাতপ নিয়ন্ত্রিত অংশ পুড়ে যাওয়ায় ওষুধ শিল্পে কাঁচামালের গুদাম ব্যবস্থাপনায় বড় ধরনের সংকট দেখা দিতে পারে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ক্ষয়ক্ষতির নিরূপণ শেষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে করা বিমার দাবি অতি দ্রুততার সাথে নিষ্পত্তির প্রয়োজনীয় নির্দেশনা আমরা কামনা করছি সরকারের কাছ থেকে। যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের সকল ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। বর্তমানে কেন্দ্রটি থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। এতে দেশের উত্তরাঞ্চলে লোডশেডিংয়ের আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক। তিনি জানিয়েছেন, গত 16 অক্টোবর থেকে কেন্দ্রটির 3য় ইউনিট বন্ধ রয়েছে। এর মধ্যে গতরাতে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎই 1 নম্বর ইউনিটের বয়লারের টিউব ফেটে ওই ইউনিটটিও বন্ধ হয়ে যায়। এছাড়া 2020 সাল থেকেই 2 নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়েছে। এতে অন্তত 2 জন নিহত হয়েছে। এটি মূলত বোয়িংয়ের 747-481 মডেলের একটি যাত্রীবাহী উড়োজাহাজ। পরে কার্গোয় রূপান্তর করা হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোর 4:45টার দিকে উড়োজাহাজটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে হংকং পৌঁছায়। উত্তর দিকের রানওয়েতে নামার সময় একটি গাড়ির সঙ্গে উড়োজাহাজটি ধাক্কা লাগে। হংকংয়ের সিভিল এভিয়েশন বিভাগ এক বিবৃতিতে জানায়, এ সময় বিমানবন্দরের 2 জন কর্মী সাগরে পড়ে যান। তারা ভূমিতে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় কার্গো উড়োজাহাজটিতে 4 জন ক্রু ছিলেন, তারা অবশ্য অক্ষত রয়েছেন। গাজার সঙ্গে যুদ্ধবিরতির মধ্যে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী নাবিতুই এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা পরিচালনা করেছে। তিনি জানান, হিজবুল্লাহ লেবানন জুড়ে তার সামরিক অবকাঠামো পুনর্নির্মাণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা ইসরায়েল এবং লেবাননের মধ্যে সমঝোতার লঙ্ঘন। তিনি আরও বলেছেন, ইসরায়েলি বাহিনী যে কোনো হুমকি অপসারণ ও ইসরায়েল রাষ্ট্রকে রক্ষা করার জন্য কাজ চালিয়ে যাবে। গত বছরের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর করা সত্ত্বেও ইসরায়েল প্রায় লেবাননে হামলা চালিয়ে আসছে।
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণের পর যুদ্ধবিরতি পুনঃ কার্যকরের ঘোষণা দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় রবিবার গাজার দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলায় অন্তত 44 জন নিহত হয়। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, হামাসের হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত হবার পর দক্ষিণ গাজা সহ অঞ্চলটির বেশ কয়েকটি এলাকায় ওই বিমান হামলা পরিচালনা করা হয়। ইসরায়েলের হামলায় গাজার আল জাওয়াইয়েদা শহরে হামাসের আল কাসেম ব্রিগেডের অন্তত 6 জন সদস্য প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ব্রিগেডের জাবালিয়া ব্যাটালিয়নের কমান্ডার ইয়াহিয়া আল মাবুহু রয়েছেন। যুক্তরাষ্ট্রের চাপের পর সোমবার থেকে গাজায় মানবিক সহায়তা পুনরায় পাঠানো শুরু হয়েছে। এর আগে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয়। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের জন্য সিরিজের নিশ্চিতের জন্য ম্যাচ হলেও অতিথিদের জন্য টিকে থাকার লড়াই এটি। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। মিরপুরে হোম অফ ক্রিকেটে প্রথম ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে এগিয়ে তারা। সিরিজ নিশ্চিতের লক্ষ্যে স্বাগতিকদের স্কোয়াডে দীর্ঘ 11 মাস পর অন্তর্ভুক্ত হয়েছেন স্পিনার নাসুম আহমেদ। ঘরের মাঠে নিজেদের ফিরে পেতে এটা হতে পারে টার্নিং পয়েন্ট। নাসুম আহমেদ দলে যোগ হওয়ায় অবশ্যই শক্তি বেড়েছে। প্রথম ম্যাচে দেখেছি বল কিভাবে টার্ন করছে, বিশেষ করে রাতে। দ্বিতীয় ম্যাচে যদি রাতে বল করতে হয় তাহলে রিশাদের পাশাপাশি নাসুমও হবে ম্যাচ উইনার। প্রথম ম্যাচে রিশাদের স্পিনে নীল হয়েছে ক্যারিবিয়ানদের ব্যাটিং অর্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে এরকম একজন বোলার থাকা যে কোনো দলের জন্য বাড়তি শক্তি। রিশাদের স্পিন নিয়ে বেশি কিছু বলার নেই। যে কোনো দলের বিপক্ষে ও হবে তরুপের তাস, এটা আমি বললেও হবে না। তাকেও বিশ্বাস করতে হবে। সেই সাথে দলের প্রত্যেক সদস্যকে ব্যাটারদের আরো আত্মবিশ্বাসী খেলতে হবে, তাহলে প্রতিদ্বন্দ্বিতা হবে। উইকেট নিয়ে চিন্তায় ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে ফিরতে হলে তাদের দিতে হবে কঠিন পরীক্ষা। এখান থেকে সিরিজে ফেরা কঠিন, বিশেষ করে উইকেট বড় ফ্যাক্টর। এটা ফ্রেন্ডলি উইকেট, কিন্তু রাতে খেলা কঠিন। আমাদের সামর্থ্য আছে ভালো খেলে ফেরার। অধিনায়ক ড্যারেন স্যামি সফল হলেও কোচ হিসেবে এখনো সাফল্য পাননি তিনি। দলে ক্রিকেটাররা চান ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে স্যামিকে সম্মান জানাতে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। থাইল্যান্ডের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচের জন্য 23 সদস্যের বাংলাদেশ নারী ফুটবল দল ঘোষণা করেছে বাফুফে। নীলুফা ইয়াসমিন এবং সৌরভী আকন্দের জায়গায় রুমা আক্তার ও সিনহা জাহানকে নিয়ে দল সাজানো হয়েছে। সবশেষ গত জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ের দলে ছিলেন নীলুফা ও সৌরভী। ফর্মে না থাকায় জায়গা হারিয়েছেন এই দুজন। এবছর ঢাকায় হওয়া সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে দুটি ছড়িয়েছেন এই দুজন, রুমা ও সিনহা। এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবেই 2টি প্রস্তুতি ম্যাচ খেলতে আগামীকাল থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রীতি ম্যাচ সামনে রেখে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে 20 দিনের প্রস্তুতি ক্যাম্প করেছে বাংলাদেশের মেয়েরা। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক। ভোটের আগে পরে 8 দিন মাঠে রাখার প্রস্তাব। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবির প্রতি সমর্থন বিএনপির, ক্ষমতায় গেলে পূরণের আশ্বাস। ট্রাইব্যুনাল আইনে সীমাবদ্ধতা রয়েছে, বিচার প্রশ্নবিদ্ধ হবে, দাবি রাষ্ট্রনিযুক্ত আসামির আইনজীবীর। বিশ্বে সরকারি পরিসংখ্যান তৈরিতে সংযুক্ত এআই, বাংলাদেশে এখনও 60% কাগজ ভিত্তিক। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য ও বিনোদনের জন্য যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।